আসসালামু আলাইকুম। বর্তমান দেশের অবস্থা, জনতা, সরকার এবং রাজনীতি। 5ই আগস্ট বাংলাদেশের ইতিহাসে এক বিস্ময়কর এবং চিরস্মরণীয় অধ্যায়, যেটা মানুষের হয়তো তার কিছুদিন আগে, মাসখানেক আগেও বিশ্বাস করাটা অনেক কঠিন ছিল বা অবিশ্বাস্য ছিল। তা ঘটে গেছে এই 5ই আগস্টে। গত 7ই জানুয়ারি নির্বাচনেও আওয়ামী ফ্যাসিস্ট সরকার কখনো চিন্তা করেনি যে তাদেরকে এদেশ থেকে এভাবে বিতাড়িত করে দেওয়া হবে বা এভাবে উৎখাত করবে জনগণ। তাদের চিন্তাও ছিল না। জনগণ দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। বর্তমানে আমাদের দেশের অবস্থা, ফ্যাসিস্ট চলে যাওয়ার পর যেই আমাদের দেশে ঐতিহাসিক অভ্যুত্থান এবং বিপ্লব যদি বলে থাকি, তাহলে সেটা সংঘটিত হওয়ার কারণ এবং জনগণের চাহিদা, বাংলাদেশের রাজনৈতিক দলের অবস্থান এবং বর্তমান সরকারের কার্যক্রম, সব কিছু মিলিয়ে আমরা এখন কেমন আছি। এটা ধ্রুব সত্য যে দেশের অবস্থা যাই ঘটুক না কেন, বাংলাদেশের কোনো জনগণ যিনি সচেতন, যার মানসিক ভারসাম্য ঠিক আছে, সে কখনো বলবে না যে আওয়ামী লীগের সময় বা হাসিনার সময় আমরা ভালো ছিলাম, এর চেয়ে তো এটাই ভালো ছিল। এটা কখনোই আসবে না, এটা সত্য। কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে বাংলাদেশের জনগণ হচ্ছে পৃথিবীর অন্যতম ধৈর্যশীল এবং সহনশীল একটা জাতি, যা অনেক ধৈর্য ধারণ করতে পারে। বাংলাদেশে গত 15 বছর যাবৎ, তারও বেশি সময় যাবৎ, যে ফ্যাসিস্ট সরকার যে অত্যাচার নিপীড়ন চালিয়ে গেছে, তার কাছে সেই অত্যাচারের উপর ধৈর্য ধরে এতদিন পর্যন্ত তাদেরকে সহ্য করে থাকাটা অনেক কষ্টের। অন্য কোনো জাতি হলে এতদিন হয়তো ধৈর্য ধরত না। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতে এই 5ই আগস্টের যে অভ্যুত্থান এবং এই ফ্যাসিস্ট আওয়ামী লীগকে উৎখাত করা দেশ থেকে সম্ভব হয়েছে। এবং এটা করেছে দেশের জনগণ, আপামর জনগণ, ছাত্র জনতা এবং সকল শ্রেণী পেশার মানুষের কন্ট্রিবিউশনটার মধ্যে ছিল। এমনকি আমাদের সামরিক বাহিনীর পর্যন্ত অবদান আছে, আলহামদুলিল্লাহ। কিন্তু মনে রাখতে হবে একটা জিনিস, যে এই যে জায়গাটাতে এসে দাঁড়িয়েছিল জনগণ, যেখানে তাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে এবং মৃত্যুকে এর চেয়ে তারা বেটার মনে করেছে এই আওয়ামী ফ্যাসিস্ট সরকারের অধীনে রাষ্ট্রের নাগরিক হওয়ার চেয়ে। এটা হচ্ছে জনগণের পালসেশন, মানে হচ্ছে জনগণের মনের জায়গা থেকে তাদের বলাটা। আমরা অনেকে এই অভ্যুত্থানটাকে সফল গণ অভ্যুত্থান বললেও বিপ্লব বলতে রাজি হই না, এই কারণে, কারণ বিপ্লব হওয়ার জন্য একটা শর্ত প্রয়োজন, সেটা হচ্ছে একটা আদর্শিক রাজনৈতিক বা অরাজনৈতিক সংগঠন বা কারো নেতৃত্বে একটা আদর্শের উত্থান ঘটে, যখন আর একটা আদর্শকে পতন ঘটিয়ে। যেমন আমরা ফ্রান্সের বিপ্লব বলি বা রাশিয়ান বিপ্লব, অক্টোবর বিপ্লব যেটাকে আমরা বলে থাকি, সেটাতে কী হয়েছে? রাজতন্ত্রের অবসান ঘটিয়ে সমাজতন্ত্রের উত্থান ঘটেছে। আবার ইরানেও রাজতন্ত্রের উৎখাত করে জনগণ ইসলামিক শাসন ব্যবস্থা কায়েম করেছে, যেগুলো আমরা একটা সফল বিপ্লব বলতে পারি। বিপ্লব আসলে প্রতি বিপ্লব আসতে পারে, সেটা যে যাকে উৎখাত করা হয়েছে তার পক্ষ থেকে আসবে, সেটা একেবারে মানে নির্ধারিত না। অন্য কোনো জনগণের অন্য অংশ বা অন্য আদর্শের একটা উত্থানের চেষ্টা হতে পারে। যেমন 75-এর পরে বাংলাদেশের আপামর জনগণ এবং সেনাবাহিনী যখন বাংলাদেশে পাকশালকে উৎখাত করে গণতন্ত্র প্রতিষ্ঠার চেষ্টা করেছিল, তখনও আরেকটা প্রতিবিপ্লব হয়েছিল সমাজতন্ত্র কায়েম করার জন্য কর্নেল তাহেরের নেতৃত্বে। আমি এই আলোচনায় যাব না যে কোন আদর্শটা সঠিক বা কোন আদর্শটা মানে বাংলাদেশের জন্য প্রযোজ্য বা প্রযোজ্য নয়, সেটার বিষয়ে যাব না। তবে এটা ঠিক যে হ্যাঁ, একটা বিপ্লবের জন্য অবশ্যই একটা আদর্শ খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের যে মানুষজন
তারা স্বাভাবিকভাবেই একটু ধর্মভীরু এবং আমাদের ধর্মের প্রতি ভালোবাসা আছে, এবং আমরা সবসময় ওটাকে যথেষ্ট সম্মান দেখাই, যে যেই ধর্মেরই হোক না কেন প্রতিটা ধর্মের প্রতি আমরা সম্মান দেখাই। এবং আমাদের দেশের মানুষ এই ব্যাপারে খুবই স্পর্শকাতর, যে কারণে যখনই ধর্মের অবমাননা হয়েছে মানুষজন রাস্তায় নেমে এসেছে। আমাদের জনগণের যে মৌলিক চাহিদাগুলো ছিল এই অভ্যুত্থানের পিছনে, তার মূল কারণগুলো কি আমাদের যে বর্তমান সরকার আছেন অথবা বর্তমান রাজনৈতিক দলগুলো আছেন তারা কি অনুধাবন করতে পারেন? এটা অবশ্যই বলা বাহুল্য যে বর্তমানে যতগুলো রাজনৈতিক দল আছে বাংলাদেশে, আওয়ামী ফ্যাসিস্ট বাদে, বিএনপি বলি, জামাত ইসলাম বলি, অথবা অন্য কোনো দল, হিজবুত তাহরির হোক অথবা বামপন্থী জাসদ বাসদ হোক, যাই হোক, সবাই কিন্তু কম বেশি এই আওয়ামী ফ্যাসিস্ট সরকার দ্বারা নির্যাতিত অথবা আওয়ামী সরকারের পাঁচাটা দল হিসেবেই পরিচিত। যারা আওয়ামী সরকারকে তোষামত করতে পেরেছেন, তাদেরকে সমর্থন দিয়ে সরকার টিকিয়ে রাখতে পেরেছেন, তারা সম্মান পেয়েছেন, সরকারের কাছ থেকে সুবিধা পেয়েছেন অর্থনৈতিক এবং রাজনৈতিক। আর যারা রাজনৈতিক আদর্শকে আঁকড়ে ধরে নিজের আদর্শের দিকে অটল থেকেছিল, বিএনপি, জামাত ইসলাম, হিজবুত তাহরিরের মতো দলগুলো, এই দলগুলোকে অনেক সাফার করতে হয়েছে এই আওয়ামী ফ্যাসিস্ট সরকারের সময়। এই ব্যাপারে কোনো রকম দ্বিমত নেই। তবে একটা বিষয় হচ্ছে, এই আওয়ামী ফ্যাসিস্ট সরকারের আমলে প্রত্যেকটা রাজনৈতিক দল জনগণ থেকে কিছুটা হলেও বিচ্ছিন্ন হয়ে গেছে, যে কারণে জনগণের পালসেশনটা বুঝতে তাদের অনেক সময় লেগেছে। না হলে আমাদের বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর অনেক আগে ফ্যাসিস্ট সরকারকে উৎখাত করাটা খুব স্বাভাবিক ছিল। দেখুন, বাংলাদেশের জনগণ খুবই ইমোশনাল, মানে খুবই আবেগপ্রবণ, এবং তারা তাদের চাহিদাগুলো নিয়ে খুব বেশি বিলাসিতা পছন্দ করে না অ্যাভারেজ আপামর জনগণ। আমাদের জনগণ চায় কি? আমাদের জনগণ চায় তাদের মৌলিক অধিকারটুকু নিশ্চিত হোক। মৌলিক অধিকারটুকু কি? মৌলিক অধিকার হচ্ছে অন্ন, বস্ত্র, বাসস্থান। মানে 3 বেলা অন্তত খাবারটা পাবে, কাপড় থাকবে শরীরে, বাসস্থান থাকবে, মাথার উপর একটা ছাদ থাকবে, সন্তানের জন্য শিক্ষা থাকবে, অসুস্থ হলে চিকিৎসা পাবে, নিরাপত্তা পাবে রাষ্ট্রের পক্ষ থেকে, সম্মানজনক নিরাপত্তা, এবং কোনো রকম অবিচার হলে ন্যায় বিচার পাবে। এই 7টা পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ, এবং এটা আমাদের দেশের না, শুধু পৃথিবীর সকল নাগরিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং তার রাষ্ট্রের কাছ থেকে এই জিনিসগুলো আশা করে। এবং এগুলো তো সবাইকে বসে বসে খাওয়ানো পসিবল না রাষ্ট্রের, তো এগুলো ফুলফিল করতে হলে রাষ্ট্রের যেটা করতে হয় সেটা হচ্ছে রাষ্ট্রের বেকারত্ব দূর করতে হয়, রাষ্ট্রের জনগণকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে হয়। আমরা দেখি পৃথিবীতে অনেকগুলো রাজনৈতিক আদর্শ নিয়ে অনেক রাষ্ট্র পরিচালনা করা হয়, যেমন সমাজতন্ত্র আছে, যেমন আছে গণতন্ত্র, তেমনি আছে ইসলামিক শাসন ব্যবস্থা। তবে আমরা গণতন্ত্রকে গণতন্ত্র না বানিয়ে আসলে পুঁজিবাদী সিস্টেম বানিয়ে ফেলেছি, যে কারণে যেই ধনী সে আরও ধনী হয়, আর যে গরিব সে আরও গরিব হয়। কিছু মানুষ, হাতে গোনা কিছু মানুষ স্বার্থের জন্য দেশের যারা ক্ষমতাবান তাদেরকে তোষামত করে তাদেরকে আরও ক্ষমতাবান করে নিজেদের আখের গুছিয়ে নেয় অর্থনৈতিকভাবে। কিন্তু সাধারণ জনগণ যারা নিজেদের পরিবার নিয়ে, নিজেদের জীবন নিয়ে এতটাই ব্যস্ততার মধ্যে থাকেন যে দেশের রাজনীতি অথবা দেশের আইন ব্যবস্থা, দেশের অর্থনীতি নিয়ে ততটা চিন্তা করার সময় তাদের হয় না, তারাই সবচেয়ে বঞ্চিত হয় দেশে। বঞ্চিত হয় কৃষকরা, বঞ্চিত হয় শ্রমিকরা, বঞ্চিত হয় সাধারণ মধ্যবিত্ত পরিবারের মানুষজন। এবং এই যে বৈষম্য বাংলাদেশের, এই বৈষম্য কিন্তু কোনো অংশেই বর্ণ বৈষম্য চেয়ে কম না, অর্থনৈতিক বৈষম্যটা। তাই বাংলাদেশের মানুষ এই বৈষম্যের থেকে বের হওয়ার জন্য ডু অর ডাই সিচুয়েশনের মধ্য দিয়ে এই আওয়ামী সরকারকে প্রত্যাখ্যান করেছে। একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ এখানে, যে 5ই আগস্ট
বাংলাদেশের মানুষ শুধু আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেনি, আওয়ামী লীগ, শেখ পরিবার এবং তার সাথে চলমান সিস্টেম এবং দেশের সংবিধানকে একই সাথে অবাঞ্ছিত ঘোষণা করেছে। যে সংবিধান তাদের মৌলিক অধিকার কেড়ে নেয়, সেই সংবিধানকেও তারা অবাঞ্ছিত ঘোষণা করেছে। তো বর্তমানে আমাদের দেশে যারা রাষ্ট্র দায়িত্বে আছেন, জনগণের আস্থার মাধ্যমে এসে জনগণের বিশ্বাসের এবং জনগণের চাহিদার প্রতিফলন ঘটাবেন যারা, তারা কি বুঝতে পেরেছেন এই বিষয়টা, যে জনগণ আসলে কী চায়? জনগণ কেন আওয়ামী ফ্যাসিস্ট সরকারকে উৎখাত করলো, কেন এই সিস্টেমকে লাথি মেরে ফেলে দিল, আর কেন এই সংবিধানটাকেই অবাঞ্ছিত ঘোষণা করলো? এই ব্যাপারটা রিয়েলাইজেশন হওয়া খুবই গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলোর জন্য এবং যারা বর্তমানে রাষ্ট্র ক্ষমতা আছে তাদের জন্য। কারণ বর্তমানে যারা রাষ্ট্র ক্ষমতায় আছেন তাদেরকে কেউই জনগণ ভোট দিয়ে নির্বাচিত করেননি। তারা হচ্ছে যদি বলে আমরা বিপ্লব হয়েছে তাহলে বিপ্লবিক সরকার, এরকম হওয়ার কথা ছিল। আদৌ কি তা হতে পেরেছে? এক এক করে আসি, জনগণের ব্যাপারটা থেকে আসি। আমাদের জনগণের যে মৌলিক চাহিদা সেটা খুব সিম্পলভাবে আমি ব্যাখ্যা করলাম, এবং জনগণ তাই চায়, সম্মান চায়, তার নিজের মৌলিক চাহিদা অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা এবং ন্যায় বিচারটা চায়, নিরাপত্তাটা চায় রাষ্ট্রের কাছে। এবং এগুলো পূরণ করার জন্য সে তার নিজের একটা অর্থনৈতিক স্বাবলম্বী অবস্থা চায়, সেটা হোক সরকারি চাকরির মাধ্যমে বা কোনো অল্টারনেটিভ কর্মসংস্থানের মাধ্যমে অথবা ব্যবসা বাণিজ্য করে, উদ্যোক্তা তৈরি করে। আমাদের বাংলাদেশে এই আওয়ামী ফ্যাসিস্ট সরকারের আমলে যতগুলো ক্ষতি হয়েছে তার মধ্যে অন্যতম ক্ষতি হচ্ছে অর্থনৈতিক ক্ষতি। বাংলাদেশ একটা অর্থনৈতিকভাবে বিধ্বস্ত রাষ্ট্রে পরিণত হয়েছে এই আওয়ামী ফ্যাসিস্ট সরকারের লুটপাটের কারণে। এই জনগণের আশা ছিল যে বর্তমানে যারা সরকারে আসবে তারা জনগণের সাথে একত্রিত হয়ে এমন একটা সংস্কার করতে পারবে রাষ্ট্রের, যে সংস্কারটা হবে রাষ্ট্রের সিস্টেমের, যে সিস্টেমের মাধ্যমে ভবিষ্যতে কোনো ফ্যাসিবাদী সরকারের উত্থান হবে না এবং সংবিধানকে আবার নতুন করে তৈরি করে জনগণের অধিকারকে সংরক্ষণ করা এবং জনগণের অধিকারকে জনগণের কাছে পৌঁছে দেওয়া, তাদের নৈতিক চাহিদাগুলো পূরণ করা হবে রাষ্ট্রের বর্তমান সরকারের কাজ। এবং পরবর্তীতে তারা জনগণের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে তারা ক্ষমতা হস্তান্তর করবে। এবং এই সময়ের মধ্যে বর্তমানে যে রাজনৈতিক দলগুলো আছে তারা জনগণের সাথে তাদের সম্পর্কের উন্নয়ন ঘটাবে এবং নিজেদেরকে জনগণের কাছে গ্রহণযোগ্য করে তুলবে। হ্যাঁ, বর্তমানে যারা আমাদের দেশের রাজনৈতিক দলগুলো আছে, বিএনপি বলি বা জামাত ইসলাম বলি, তা যথেষ্ট গ্রহণযোগ্য অবশ্যই, কিন্তু সেই গ্রহণযোগ্যটা এতটা না যে তাদেরকে রাষ্ট্রের ক্ষমতা দিয়ে জনগণ নিশ্চিন্তে থাকতে পারে। এই যে ভ্যাকুয়েশনটা একটা মানে একটা ফাঁকা দূরত্ব তৈরি হয়েছে জনগণের সাথে রাজনৈতিক দলগুলোর, এটা আওয়ামী সরকারের প্রভাবেই হোক বা তাদের নিজেদের রাজনৈতিক অবহেলার কারণেই হোক, সেই গ্যাপটা পূরণ করার সময়টা যে রাজনৈতিক দলগুলো পেয়েছে। এবং তাদের উচিত এই মুহূর্তে জনগণের কাতারে যে দাঁড়িয়ে জনগণের চাহিদা বোঝা। খুব অবাক লাগে, জনগণকে না জিজ্ঞেস করে আপনার রাজনৈতিক দলগুলো এক একজন ক্ষমা করে দিচ্ছেন আওয়ামী লীগকে। আপনারা খারাপ ক্ষমা করার, জনগণের কাছে যারা অপরাধী, যারা ভুক্তভোগী, তাদের কাছ থেকে রায় নিন। জনগণ যখন এই সরকারকে উৎখাত করেছে এর মানে হচ্ছে এই জনগণ এই সরকারকে চায় না, এই দলকে চায় না, এই রাজনৈতিক দলকে চায় না, এই আদর্শে তারা কোনো রকমই ছাড় দিতে রাজি না। এই জায়গাটাতে তাদের যে আওয়ামী ফ্যাসিস্ট সরকার যে আদর্শটা মানুষের উপর চাপিয়ে দিতে চেয়েছে, যে ইতিহাসে বিকৃতি করে ইতিহাসটা মানুষকে গেলানোর চেষ্টা করা হয়েছে, মানুষ এটাকে প্রত্যাখ্যান করেছে। তার মানে হচ্ছে এই বাংলাদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেওয়াটা জনগণের মৌলিক চাহিদার অংশ হয়ে দাঁড়িয়েছে। তো এই সরকার না, শুধু যে কেউ আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিতে পারে, জনগণ এটা 5ই আগস্টে করে দিয়েছে। এবং কেউ যদি অন্য কোনো রাজনৈতিক দল যদি তাদের রাজনৈতিক স্ট্র্যাটেজির কারণে আওয়ামী লীগের সমর্থন করে বা তাদের পক্ষপাতিত্ব করে তাদেরকে পুনর্বাসন করার কোনো রকম চিন্তাও করে, তাহলে তারাও জনগণের কাছে বিশ্বাসঘাতক হিসেবে চিহ্নিত হবে।
আশা করি বাংলাদেশে যারা রাজনীতি করে আসছেন, রাজনৈতিক দলগুলো, বিএনপি, জামাত ইসলাম অথবা অন্যান্য রাজনৈতিক দলগুলোর মতো, তারা এই ভুলটা করবেন না কখনো ইনশাল্লাহ। জনগণ চায় যে আপনারা এই জায়গা থেকে শিক্ষা নিন এবং পরবর্তীতে আপনারা যেন এই ভুলগুলো আবার না করেন। কিন্তু আমি অবাক হই যে অনেক রাজনৈতিক নেতাদের কাছ থেকে এমন সব বক্তব্য আসে যেগুলো মানুষের কাছে গ্রহণযোগ্য নয়। আমাদের দেশের রাজনীতি যারা করেন তাদের কাছে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, আপনারা আসলে কী জন্য রাজনীতি করেন? একটু কাইন্ডলি জনগণকে পরিষ্কার করে বলবেন। আপনারা জনগণের জন্য রাজনীতি করেন, না ব্যক্তি স্বার্থের জন্য রাজনীতি করেন, না রাজনীতি একটা পেশা? রাজনীতি কোনো পেশা? এটা কি মানে রুজি রোজগারের বা অর্থ ইনকামের মানে অর্থনৈতিক নিজেকে অর্থনৈতিকভাবে সচ্ছল করার কোনো অবস্থা রাজনীতি? নাকি রাজনীতি করেন জনগণের জন্য? এই জিনিসটা জনগণ ক্লিয়ারলি জানতে চায় আপনাদের কাছ থেকে। যদি আপনারা জনগণের জন্য রাজনীতি করতেন তাহলে আপনারা জনগণের পালসেশনটা বুঝতেন, মানে জনগণের মনের অবস্থা বুঝতেন এবং জনগণের সাথে আপনাদের কমিউনিকেশনটা আরও দ্রুত হতো। আপনারা জনগণের হয়ে কথা বলবেন, এই জন্য জনগণ আপনাদেরকে পছন্দ করে, রাজনীতিক ব্যক্তি হিসেবে আপনাদেরকে সম্মান করে এবং গ্রহণযোগ্যতা দেয়। একটা রাজনৈতিক দলকে তখনই গ্রহণযোগ্যতা পায় যখন সে জনগণের হয়ে কথা বলে, জনগণের জন্য কথা বলে এবং জনগণের চাহিদার জন্য কাজ করে তার আদর্শ নিয়ে। এবং তার আদর্শটা যদি জনগণের কাছে গ্রহণযোগ্য হয় তখনই জনগণ তাকে ক্ষমতায় নিয়ে আসে। ক্ষমতা প্রদান করার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, জনগণ ওসিলা, কিন্তু জনগণের মাধ্যমে আপনাকে ক্ষমতায় আসতে হবে। আপনি যদি মনে করেন যে আপনি লবিং করে মানে অন্য দেশের হস্তক্ষেপে ক্ষমতায় আসবেন, তাহলে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের মতোই স্বপ্নের জগতে বাস করছেন। তারা স্বপ্নের জগতে বাস করে বাংলার মানুষের ইমোশনের সাথে খেলে যেই বেইমানিটা মানুষের সাথে করেছে, আশা করি ফিউচারে কোনো রাজনৈতিক দল বা বর্তমানে যে সরকার আছেন ডক্টর ইউনূস স্যারের নেতৃত্বে, তিনি অত্যন্ত গ্রহণযোগ্য এবং আস্থাভাজন একজন ব্যক্তি বাংলাদেশের জনগণের কাছে, তারা এই ভুলটা দ্বিতীয়বার করবেন না। এখন আসি বর্তমান রাজনৈতিক দলগুলোর করণীয়। খুব গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এই যে তারা জনগণের সাথে তাদের দূরত্বটা কমিয়ে আনবে। তারা জনগণের কী চাহিদা সেটা বুঝবে এবং সেটাই সরকারের কাছে উপস্থাপন করবে এবং তারা তাদের নিজেদের আদর্শ এবং নিজেদের করণীয়টা এবং জনগণের সাথে তাদের কতটুকু মিল রয়েছে সেগুলো জনগণের কাছে উপস্থাপন করবে, যার মাধ্যমে জনগণ তাদেরকে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আনবে ইনশাল্লাহ। কিন্তু বর্তমানে রাজনৈতিক দলগুলো এমনভাবে রিয়েক্ট করছেন যেন মনে হচ্ছে যে তাদের পৈতৃক সম্পত্তিকে হনন করে নিয়ে গেছেন, তাদের সম্পত্তি তারা ফেরত চাচ্ছেন। বাংলাদেশের রাজনীতিতে একটা বিশাল বড় সমস্যা, সেটা হচ্ছে এই যে আমরা যদি কেউ একবার ক্ষমতা পাই, সেই ক্ষমতাটাকে আমরা আমাদের নিজেদের হক বা নিজেদের অধিকার মনে করি, যেটা আসলে তা না। ক্ষমতা হচ্ছে আপনাকে দেওয়া একটা দায়িত্ব জনগণের দ্বারা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বারা, যেই দায়িত্ব আপনি ঠিকভাবে পালন করলে আপনি আপনার সম্মান পাবেন। যেমন পেয়েছেন তাজউদ্দিন আহমেদ, তাকে অসংখ্যবার ইতিহাস থেকে মুছে দেওয়ার চেষ্টা করা হয়েছে, মওলানা ভাসানীকে মুছে দেওয়ার চেষ্টা করা হয়েছে, জিয়া রহমানকে মুছে দেওয়ার চেষ্টা করা হয়েছে, জনগণের মন থেকে তারা মুছেননি। আবার আপনি যদি সেটাকে নিজের অধিকার মনে করে জনগণের উপর চাপিয়ে দিতে চান, তাহলে শেখ মুজিবুর রহমানের মতো এত বড় মাপের নেতা হওয়া সত্ত্বেও একটা অবাঞ্ছিত শাসক হিসেবে জনগণের কাছে প্রত্যাখ্যানের বস্তু হয়ে দাঁড়াবেন। বর্তমানে বাংলাদেশে ডক্টর ইউনূস স্যারের নেতৃত্বে যে সরকার আছেন, এই সরকার আসলে কিসের ভিত্তিতে আছেন? সংবিধান দ্বারা তারা কীভাবে গ্রহণযোগ্যতা পান? এসব প্রশ্নের কোনো মূল্য নেই। কারণ হচ্ছে সংবিধানকে বাংলাদেশি জনগণ ছুঁড়ে ফেলে দিয়েছে, যেটা তাদের মৌলিক অধিকারকে নিশ্চিত করতে পারেনি। বাংলাদেশের জন্য নতুন সংবিধান, নতুন সিস্টেম, নতুন রাজনৈতিক অবস্থা চালু করার দায়িত্ব বর্তমান সরকারের এবং বর্তমান রাজনৈতিক দলগুলোর, যেটা বর্তমান সরকার করতে কিছুটা ব্যর্থ হচ্ছেন, যার কারণে
তার গ্রহণযোগ্যতা দিনকে দিন কমছে। আপনারা যারা উপদেষ্টা হিসেবে ক্ষমতায় আছেন, আপনারা কারা, মানে কারা আসলে আপনারা? এই যে বিপ্লবটা হলো 5ই আগস্ট পর্যন্ত, শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়া পর্যন্ত, এই বিপ্লবের সাথে আপনাদের সম্পর্ক কী? হাতে গোনা কিছু উপদেষ্টা বাদ দিলে বাকিদেরকে আমরা চিনিও না, জানিও না, সত্যি কথা বলতে। তাহলে এই উপদেষ্টা মণ্ডলীকে বা এই সরকারকে জনগণ তাদের নিজেদের প্রতিনিধি হিসেবে মেনে নেবে, এই মানে এই যেই ইচ্ছা বা এই যেই আকাঙ্ক্ষা আপনারা কীভাবে রাখেন? আপনাদের নিজেদের কি মনে হয় না যে আপনারা সাধারণ জনগণের কাতারে থাকলে কী করতেন? আসিফ মাহতাব স্যার খুব গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি ছিলেন এই সংগ্রামের। তিনি এখন সাধারণ মানুষের কাতারে আছেন। আর আসিফ নজরুল স্যার আমাদের অবশ্যই সকলের নিকট খুবই সম্মানজনক, তিনি উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। এই দুজনের মধ্যে তফাৎটা আসলে কোথায়? দুজনই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে এমনভাবে সংগ্রাম করেছেন, মানে আমরা যারা এমনভাবে সংগ্রাম করেছি, যারা আওয়ামী সরকার টিকে গেলে যারা হয়তো জীবিত থাকতাম না, বা জীবিত থাকলেও হয়তো আলোর মুখ দেখতে পেতাম না, আয়নাঘর থেকে বের হওয়ার সুযোগ হতো না, তারা আসলে এই ব্যাপারটা কীভাবে গ্রহণ করবে সেটা তো আসিফ নজরুল স্যার, নাহিদ, তারপর আসিফ এবং ডক্টর ইউনূস স্যার, ওনাদের খুব ভালো বোঝার কথা। আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি ডক্টর ইউনূস স্যারও চিন্তা করেননি যে আমাদের ছাত্র জনতা এমন একটা বিপ্লব সংগঠিত করতে পারবে, এমন একটা অভ্যুত্থান সংগঠিত করতে পারবে যার ভয়ে শেখ হাসিনা দেশ থেকে আবার পালাবে এবং তাদেরকে ক্ষমতায় নিয়ে আসবে এই ছাত্র জনতা। ডক্টর ইউনূস স্যার এর উপর অনেক বেশি আস্থা এই জনগণের, আমাদের এই বিপ্লবে যারা অংশগ্রহণ করেছে প্রত্যেকের, এবং এখানে যারা উপদেষ্টা মণ্ডলীর মধ্যে যারা এই বিপ্লবের স্টেক হোল্ডার, আসিফ নজরুল স্যার সহ আমাদের যে তরুণ 2জন উপদেষ্টা আছেন তারা সহ যারা স্টেক হোল্ডার, তাদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি যে আপনারা কি আসলে বৈপ্লবিক একটা সরকার বা গ্রহণযোগ্য, জনতার কাছে গ্রহণযোগ্য একটা সরকার তৈরি করতে পেরেছেন? কোন মতে, কার উপদেশে বা কার সুপারিশে আপনারা নিজেদের মন মতো উপদেষ্টা নিয়োগ করেন এবং তাদের কাছে মন্ত্রণালয় ভাগ করে দেন? দেখুন, একটা অভ্যুত্থান হওয়ার পর যে সরকার গঠিত হয়, সেই সরকার জনগণের আস্থাভাজন সরকার হওয়াটা, জনগণের সাথে তাদের সম্পর্কটা বজায় রাখা এবং জনগণের কাছে তাদের কর্মটাকে প্রতিফলন করার খুব অল্প সময় পায়। যদিও বিপ্লব সংগঠিত হওয়ার পরপরই বা অভ্যুত্থান সংগঠিত হওয়ার পরপরই সব কিছু ঠিক হয়ে যাবে, আমরা এরকম আশা রাখি না। এমন অল্প সময়ের মধ্যে সব কিছু ঠিক হয়ে যাবে, সব কিছু সংস্কার হয়ে দেশ একদম ফেরেশতা, সবাই ফেরেশতা হয়ে যাবে, সে আশাও রাখি না। কিন্তু আপনারা যাই করেন না কেন সেটা জনগণের কাছে প্রকাশিত হতে হবে। এমন কেন হবে যে আপনারা কি করেন সেটা জনগণ জানেই না? আপনারা ভুলে যেন না 15ই আগস্টের পর খন্দকার মোশতাকের সরকার বেশি দিন ক্ষমতায় ছিল না, আর তার একটাই মাত্র কারণ যে সেটা জনগণের কাছে গ্রহণযোগ্যতা পায়নি। জনগণের কাছে তখনও বাকশাল যেমন প্রত্যাখ্যাত হয়েছিল, তেমনি বাকশালের পরবর্তী সরকার খন্দকার মোশতাকের সরকার গ্রহণযোগ্যতা পায়নি, সে একই কারণে। কারণ সেই সরকারে আওয়ামী লীগ কী ছিল? বেঈমান। তারা শেখ মুজিবুর রহমানের সাথে বেইমানি করেছে, জাতির সাথেও বেইমানি করেছে। তাই পরবর্তীতে খালিদ মোশাররফের মাধ্যমে প্রতিবিপ্লব, আবার কর্নেল তাহেরের মাধ্যমে প্রতিবিপ্লব, পরবর্তীতে জিয়া রহমানের মতো আদর্শিক নেতার উত্থান, যেটা দেশকে স্থিতিশীল করতে অনেকটা সহায়ক হয়েছে। আমাদের বর্তমানে এমন একটা সরকার দরকার, যে সরকার প্রতিটা মানুষের কাছে, না হোক অন্তত যারা এই বিপ্লবটা করেছে, এই বিপ্লবের স্টেক হোল্ডার, সাধারণ জনগণের কাছে গ্রহণযোগ্যতা পাবে। প্রথম দিকে আপনারা যেই উপদেষ্টা মণ্ডলী তৈরি করেছিলেন, সেই উপদেষ্টা মণ্ডলী সকলে গ্রহণযোগ্য না হলেও জনগণের একটা আস্থা ছিল যে আপনারা জনগণের সাথে কমিউনিকেশনটা ঠিক রাখবেন। দেখুন, আমি আপনাদের ভুলগুলো পয়েন্ট করে বলছি। আপনারা একটা অস্থায়ী সরকার হলেও আপনারা জনগণের মাধ্যমে ক্ষমতা এসেছেন, এটা ভুলে যাবেন না। আপনারা
সামরিকভাবে আসেননি ক্ষমতায়, আপনারা সামরিক জান্তা নন। দেশের জনগণ একটা ফ্যাসিস্ট সরকারকে উৎখাত করে আপনাদেরকে ক্ষমতা এনেছে, এবং এর মধ্যে যিনি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যার, উনি দেশের জনগণের কাছে, বিশ্বের কাছে এবং আপামর বিপ্লবীদের কাছেও, যারা এই বিপ্লবে নিজের জানকে বাজি রেখে লড়াই করে গেছে, যারা জীবন দিয়ে গেছে, তাদের কাছেও গ্রহণযোগ্য ছিলেন, এখনও আছেন। তবে কতদিন থাকবেন সেটা প্রশ্নবোধক। স্যার, আপনি যা সম্মান ছিল, যা আপনি সম্মান অর্জন করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতে, সেই সম্মানটাকে ধরে রাখুন দয়া করে। ক্ষমতার কাছে এই সম্মানটাকে হারিয়ে ফেলবেন না, যেভাবে শেখ মুজিবুর রহমান তার জীবনে করে গেছেন। এই যে সরকার, এই সরকারের মূল কাজ ছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে, মানে বিশেষ 10টা মন্ত্রণালয়ের উপরে খুব গুরুত্ব দিয়ে কাজ শুরু করা। প্রথমত স্বরাষ্ট্র মন্ত্রণালয়, নিজের দেশের বর্তমান অবস্থা, ফ্যাসিবাদ সরকারের বিচার, এই বিপ্লবের মধ্যে যারা আহত নিহত হয়েছে তাদের বিচার ব্যবস্থা এবং তাদের সকল ক্ষতিপূরণ দেওয়া, তাদের চিকিৎসার ব্যবস্থা করা, দেশের জনগণকে এই আস্থাটুকু অর্জন করা যে আমরা আপনাদের প্রত্যেকটা মৌলিক চাহিদা পূরণ করব। সেই জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্ট্রংলি একটা উপদেষ্টা দিয়ে পুরো কভার আপ করা দেশকে, এবং দেশের আইনশৃঙ্খলাকে প্রতিষ্ঠিত করা পুনরায়, যে আইনশৃঙ্খলা ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছিল। পৃথিবীর ইতিহাসে কোনো বিপ্লবের পর, কোনো অভ্যুত্থানের পর দেশের পুলিশ, র্যাব বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পালিয়ে যায়, এই ইতিহাস ছিল না। এটা বাংলাদেশে হয়েছে, এবং বাংলাদেশি জনগণের মাধ্যমে পুলিশ, র্যাব না থাকা সত্ত্বেও আইনশৃঙ্খলা রক্ষা করাটা ছিল তাদের অনেক বড় ধৈর্যের এবং তাদের যেই চিন্তা, ইচ্ছার, সেটার প্রতিফলন। সেটার প্রতি সম্মান রেখে আপনাদের প্রধান দায়িত্ব ছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে শক্তিশালী করে দেশে আইনশৃঙ্খলা রক্ষা করা এবং দেশের আইনকে আবার নতুন করে ঢেলে সাজানো, যেন প্রতিটা বিচার খুব দ্রুত করা যায়। প্রতিটা থানায় একজন ম্যাজিস্ট্রেট নিয়োগ করে সেই জায়গাতে পারিবারিক, সাধারণ যে ঝগড়াঝাটি, অ্যাটেম্প টু মার্ডার বা মারামারি, চাঁদাবাজি, থানার নিজের এলাকার ভিতরে যেই ধরনের অশান্তি বা অপরাধ হচ্ছে সেগুলোকে নির্মূল করার জন্য ম্যাজিস্ট্রেট বসিয়ে প্রতিটি থানাতে একটা বিচার ব্যবস্থা চালু করা, যেটা স্টিল ছোটোখাটো মামলাগুলোর বিচার করে সমাধান করে দিতে পারে। পাশাপাশি মামলাগুলো, যেগুলো রাজনৈতিক মামলা, সেগুলোকে রাজনৈতিকভাবে দেখা এবং সেগুলোকে যত দ্রুত সম্ভব সমাধান করা, এবং এই ফ্যাসিস্ট আওয়ামী সরকারের যে অপরাধগুলো ছিল সেগুলোকে সামনে এনে সেগুলোর বিচারের আওতায় নিয়ে আসা, এবং সেটা আইনিভাবে এরকম গণহারে না, যে মামলাগুলো হয়তো ফিউচার টিকবেও না, সেগুলো করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয় এর যৌথ কম্বাইন্ড অপারেশন খুবই গুরুত্বপূর্ণ ছিল। স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়, যার দ্বারা আমাদের পররাষ্ট্রনীতিকে স্টিল স্পেসিফিকলি ডিফাইন করে দেওয়া যে আমাদের পররাষ্ট্রনীতি হচ্ছে এই, যে যারা আমাদের সাথে বন্ধুসুলভ আচরণ করবে, আমাদের প্রতিবেশী রাষ্ট্র হোক বা অন্য কোনো রাষ্ট্র হোক, তাদের সাথে আমরা সেই রকম প্রতিবেশী সুলভ ভালো ব্যবহারই করব। যারা আমাদের সার্বভৌমত্বে আঘাত আনবে তাদেরকে আমরা কোনোভাবে ছাড় দেব না। এই পররাষ্ট্রনীতিটা ইস্টাবলিশ করে পররাষ্ট্র মন্ত্রণালয়কে শক্তিশালী করে তোলা, এবং তার পাশাপাশি ডিফেন্স, বাংলাদেশের নিরাপত্তা সার্বভৌমত্ব রক্ষার যে মন্ত্রণালয়, ডিফেন্স মিনিস্ট্রি, সেটাকে স্ট্রংলি হ্যান্ডেল করা। তার পাশাপাশি হচ্ছে অর্থ মন্ত্রণালয়, যে মন্ত্রণালয়টা এতটাই গুরুত্বপূর্ণ যে বর্তমানে বাংলাদেশের অর্থনীতির যে অবস্থা সেটাকে একটা বুস্ট করার প্রয়োজন ছিল। দেখুন, অর্থনীতির একটা টার্ম আছে যেটাতে বর্তমানে বাংলাদেশের অর্থনীতি ফেঁসে আছে, সেটা হচ্ছে বাংলাদেশের জনগণের হাতে প্রয়োজনের মতো, প্রয়োজন যতটুকু তার চেয়ে অনেক কম অর্থ রয়েছে, গুটি কয়েক মানুষ ব্যতীত, যারা নিজেদের দুর্নীতি করে রাঘব বোয়াল টাইপ বনে গেছেন, তারা ব্যতীত সাধারণ মানুষের সাথে খুবই সামান্য পরিমাণ অর্থ রয়েছে, যে কারণে তাদের চাহিদাগুলোকে মিনিমাইজ করে কম করে নিয়ে আসতে হচ্ছে বাধ্য হয়ে, যার কারণে
দেশের মধ্যে উৎপাদন এবং পণ্যের প্রয়োজন কমে যাচ্ছে। তার কারণে মানে পণ্যের প্রয়োজন কমে যাওয়াতে তার উৎপাদনও হচ্ছে না, তার ব্যবসাও ভালোভাবে বেড়ে উঠতেছে না। আর তার যে রেজাল্ট হচ্ছে সেটা হচ্ছে কর্মসংস্থান হচ্ছে না দেশের বেকারদের। এটাকে একটা সার্কেল বলা যেতে পারে, সার্কেল। আপনার দেশের জনগণের হাতে যখন টাকা থাকবে তখন তার চাহিদা দিনকে দিন বাড়বে। মৌলিক চাহিদা মেটানোর পর তার কাছে যখন প্রয়োজনের অতিরিক্ত টাকা থাকবে, তার অন্যান্য চাহিদাগুলো প্রয়োজন হবে। তখন দেশের বিভিন্ন পণ্যের, বিভিন্ন সেবার প্রয়োজন হবে, যেগুলো উৎপাদন করতে মানুষ নতুন করে বিজনেস, নতুন ধরনের উদ্যোক্তা দেশে তৈরি হবে। এবং সেই উদ্যোক্তা তৈরি হতে যেয়ে তার একজন উদ্যোক্তার মাধ্যমে একটা ব্যবসা প্রতিষ্ঠান, এবং সেখানে অসংখ্য বেকারের কর্মসংস্থান হবে, এবং সেই কর্মসংস্থানের মাধ্যমে তাদের হাতে আবার নতুন করে টাকা আসবে। যদি কখনও দেশে এরকম অর্থনৈতিক অচল অবস্থা তৈরি হয়, তখন অর্থনৈতিক ভাষায় একটা কথা আছে, যেটা হচ্ছে বলা হয় হেলিকপ্টার ড্রপ। মানে জনগণের হাতে কিছু টাকা তুলে দেওয়া, সরকারি খাত থেকে হোক বা বড়লোকদের কাছ থেকে নিয়ে দেশের অর্থনীতিটাকে সচল রাখার জন্য তাদের হাতে তুলে দেওয়া, এবং তাদেরকে সেই টাকাটা ব্যবহার করতে দেওয়া, এবং সেই সময় একই সাথে দেশে বিভিন্ন পণ্যের চাহিদা তৈরি করা, এবং সেই পণ্যগুলোকে বিদেশে তাদের বৈদেশিক শিল্পের আন্ডারে বৈদেশিক পণ্যের চাহিদাগুলোকে বিশ্লেষণ করে দেশে সেই অনুযায়ী পণ্য উৎপাদন করা, এবং তার মাধ্যমে কর্মসংস্থান তৈরি করা। আমাদের দেশে সবচেয়ে বড় একটা সমস্যা হচ্ছে বেকারত্ব। আপনি যখন পুরো বিশ্বের দিকে তাকাবেন তখন দেখবেন বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন জিনিসের প্রয়োজন আছে। আমাদের দেশে কৃষি ব্যবস্থা ধ্বংস হয়ে যাচ্ছে দিনকে দিন, শিল্প কাঠামো ধ্বংস হয়ে যাচ্ছে, টেক্সটাইল যেটা আমাদের খুবই একটা গুরুত্বপূর্ণ খাত, যে খাদ্যের মাধ্যমে অনেক বৈদেশিক মুদ্রা আমরা আয় করি, মানে গার্মেন্টস সেক্টর, সেটাও দিনকে দিন ধ্বংস হয়ে যাচ্ছে। কেন হচ্ছে? সেটার ঠিকভাবে পরিচালনা বা ঠিকভাবে পর্যবেক্ষণ এবং তার যত্ন নেওয়া হচ্ছে না সরকারের মাধ্যমে, রাষ্ট্রীয়ভাবে। যার কারণে ব্যক্তিগত উদ্যোগে যতটুকু আগানো যাচ্ছে তা দেশের জন্য খুব বেশি প্রভাব ফেলতে পারছে না। তাই রাষ্ট্রীয় হস্তক্ষেপ এর মধ্যে খুবই প্রয়োজন। আমাদের যেসব বৈদেশিক দেশের সাথে ব্যবসায়িক লেনদেন আছে, তাদের দেশে যেসব পণ্যের চাহিদা আছে, সেটা হোক মানে খাদ্যদ্রব্য হোক, সেটা পোশাক শিল্প হোক, সেটা চামড়া সেক্টর, জুতো বা কসমেটিক্স বা অন্য কোনো আইটেম, যেগুলো বাংলাদেশে তৈরি করা সহজ, অল্প পারিশ্রমিকের মাধ্যমে, অল্প খরচের মাধ্যমে, সেগুলোকে বাংলাদেশে এস্টাবলিশ করে একটা শিল্প বিপ্লব, কৃষি বিপ্লব বলেন বা বাণিজ্যিক বিপ্লব বলেন, সেই রকম একটা বিপ্লব তৈরি করার মতো অবস্থা তৈরি করতে হবে। আমাদেরকে দেখতে হবে যে আমরা কোন কোন দেশে কী অপরচুনিটি পাই, সেই অপরচুনিটি অনুযায়ী আমাদের দেশে সেগুলোর উৎপাদন করতে হবে, এবং সেই উৎপাদন করে দেশের মানুষের চাহিদা মিটিয়ে তা রপ্তানি করতে হবে। এবং সেটা করতে গেলে যেই ইন্ডাস্ট্রি তৈরি হবে বা কৃষি উন্নয়নের সেক্টরগুলো তৈরি হবে, উদ্যোক্তা তৈরি হবে, তারা নিজেরা স্বাবলম্বী হবে, এবং তাদের পাশাপাশি অনেক বেকার যুবক সেখানে কর্মসংস্থানের সুবিধা পাবে, এবং সেই কর্মসংস্থানের মাধ্যমে তাদের অর্থনৈতিক স্বাবলম্বী হয়ে দাঁড়াবে। সেই অবস্থাটা তৈরি করে রাষ্ট্রকে দিতে হবে। এটা অর্থ মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, এগুলোর কম্বাইন্ড অপারেশনের মাধ্যমে পসিবল। কোনো এক মন্ত্রণালয় একা এই দায়িত্ব পালন করতে পারে না। তো আমাদের দেশে আরেকটা বড় সমস্যা হচ্ছে এক মন্ত্রণালয়ের সাথে আরেক মন্ত্রণালয়ের আন্ডারস্ট্যান্ডিংটা বা যোগাযোগটা, যার মাধ্যমে মিলে কোনো একটা রাষ্ট্র উন্নয়নের দিকে এগিয়ে যায়। আমাদের দেশে কৃষি খাত দিনকে দিন ধ্বংসের দিকে যাচ্ছে, গার্মেন্টস শিল্প দিনকে দিন ধ্বংসের দিকে যাচ্ছে। এছাড়াও আরও যেসব পণ্য আমরা রপ্তানি করি সেগুলো ধ্বংসের দিকে যাচ্ছে। যেগুলো আমাদের আমদানি করতে হয় সেগুলো আমরা দেশে নির্মাণ করতে পারি। আমাদের দেশে অনেক কারণে, অনেক বৈদেশিক মানে কোম্পানির চাপের কারণে নিজের দেশে অনেক কিছু তৈরি করা পসিবল হলেও আমরা তৈরি করার চেষ্টা করি না। আমাদের দেশে বুয়েটের ছেলেরা নিজেরা ড্রোন তৈরি করতে পারে, ঠিক আছে, নিজেরা পানির মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করতে পারে,
নিজেরা ফ্রিজ তৈরি করতে পারে, নিজেরা মোটর বাইক, গাড়ি, মোটর ইঞ্জিনিয়ারিং এগুলোতে এক্সপার্ট। কিন্তু আমাদের দেশে শিল্প খাতের কি উন্নয়ন ঘটেছে? এগুলো কি সম্ভব ছিল না? শুধু নিয়তটা ছিল রাষ্ট্রের দরকার। রাষ্ট্রের যদি সঠিক নিয়ত থাকতো এবং কোনো ব্যক্তিকে বা কোনো প্রতিষ্ঠানকে খুশি না করে রাষ্ট্রের জনগণের দিকে তাদের উন্নয়ন করার সদিচ্ছা থাকতো, তবে বাংলাদেশে কৃষি, শিল্প এবং গার্মেন্টস শিল্প সহ এবং অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং এবং আইটি সেক্টর অনেক ভালো অপরচুনিটি বাংলাদেশে রয়েছে, যার মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক বিকশিত হওয়ার অনেক সুযোগ রয়েছে। এই কাজগুলো ছিল জনগণের জন্য বর্তমান সরকারের নেওয়া স্টেপগুলোর মধ্যে অন্যতম স্টেপ, খুবই গুরুত্বপূর্ণ স্টেপ ছিল। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেপটা ছিল এই বৈপ্লবিক সরকার, ডক্টর ইউনূস সরকার স্যারের নেতৃত্বে যে সরকার, সেই সরকারের যে উপদেষ্টা মণ্ডলী, সেই উপদেষ্টা মণ্ডলীতে প্রত্যেক রাজনৈতিক দলের থেকে একজন করে প্রতিনিধি নেওয়া, এই যে ছাত্র জনতা বিপ্লব হয়েছে স্টেক হোল্ডারদের থেকে প্রতিনিধি নেওয়া এবং তাদের মতকে প্রাধান্য দেওয়া। অন্তত উপদেষ্টা না করতে পারেন, তাদেরকে নিয়ে একটা কমিটি তো গঠন করতে পারতেন, যে কমিটি সরকারকে জনগণের ইচ্ছার মাধ্যমে পরিচালিত করবে বা উপদেশ দিবে এবং সরকার সে অনুযায়ী কাজ করবে এবং কাজটা জনগণের কাছে প্রতিফলিত হবে। আপনারা যে কাজটাই করেন না কেন সেটা জনগণের কাছে প্রকাশিত করা হতে হবে, জনগণের চোখে পড়তে হবে। আপনি যদি দেশের বলে ফেলেন যে আমি দেশের এই উন্নয়ন করে ফেলছি, কিন্তু আপনি সেটা জনগণের চোখে না পড়ে, জনগণের দ্বারা জনগণের জীবনযাত্রায় সেটা যদি প্রভাব না পড়ে, তবে সেই যদি জনগণের কাছে এটার কোনো প্রভাবই না পড়ে, জনগণের জীবনে যদি আপনাদের কর্মকাণ্ডের কোনো প্রভাবই না পড়ে, তাহলে আপনাদের কর্মকাণ্ডগুলো জনগণের কাছে কোনো মূল্য নেই এবং আপনারা দিনকে দিন জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবেন এবং আপনাদের গ্রহণযোগ্যতা দিনকে দিন হারাবেন। এর মধ্যে তো আছে কি বলে না, একে নাচুনি বুড়ি তার উপর ঢলে বেড়ে আপনারা উপদেষ্টা নিয়োগ দিচ্ছেন নিজেদের মতো করে, কার পরামর্শ দিচ্ছেন, কার উপদেশে দিচ্ছেন, কার কাছ থেকে সম্মতি নিয়ে দিচ্ছেন সেটা কেউ জানে না এবং এমন সব মানুষদেরকে দিচ্ছেন যারা বিপ্লবের চেতনাকে ধারণ করতে পারে না এবং গত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সাথে তাদের অনেক ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। আজকে একটা ভিডিও খুব মনোযোগ দিয়ে দেখলাম, আমাদের পিনাকি স্যার, ইলিয়াস ভাই এবং আমাদের প্রিয় আসিফ মাহতাব স্যার, ওনারা তিনজন মিলে একটা কনফারেন্স করেছিলেন, সেখানে ওনারা অনেক কিছু নিয়ে আলোচনা করেছেন। বাংলাদেশ সরকারের বর্তমান যারা আছেন দায়িত্বে, তাদের খুবই গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এই যে আপনারা আপনাদের উপদেষ্টা মণ্ডলীকে আবার ঢেলে সাজান এবং জনগণের ইচ্ছার প্রতিফলন দেখান। এই উপদেষ্টা মণ্ডলীতে ছাত্রদের পক্ষ থেকে আরও তো উপদেষ্টা থাকতে পারত, হাসনাত থাকতে পারত, সার্জিদ থাকতে পারত। এছাড়াও যারা আসলেই যোগ্য, যেমন স্যার সলিমুল্লাহ স্যার ছিলেন, ফরহাদ মাজার স্যার ছিলেন, পিনাকি ছিলেন, আসিফ মাহতাব স্যার ছিলেন, এছাড়াও রাজনৈতিক ব্যক্তিবর্গের মধ্যে থেকে আন্দোলিক পার্থ, তারপরে রুমিন ফারহানা এবং সোহেল তাজ, এদের মতো রাজনৈতিক ব্যক্তিবর্গও ছিলেন এই উপদেষ্টা মণ্ডলীর সদস্য হওয়ার যোগ্য ব্যক্তি। আপনারা তাদেরকে কাউকেই তো ডাকেননি বা কারোর সাথে কথা বলার প্রয়োজনও মনে করেননি। এটা খুবই দুঃখজনক যে আপনারা এই যে বিপ্লবটা করেছে যারা যারা নিজেদের জীবন বাজি রেখেছে, হ্যাঁ আসিফ নজরুল স্যার এবং আসিফ নাহিদ সহ যারা উপদেষ্টা মণ্ডলীতে আছেন, ডক্টর ইউনূস স্যার, তারা কিছু মানুষ আছেন গ্রহণযোগ্য, কিন্তু পুরো উপদেষ্টা পরিষদটাই হওয়া উচিত ছিল গ্রহণযোগ্য। এবং আপনাদের মূল গুরুত্বপূর্ণ কাজটি হচ্ছে এই যে আপনারা অন্তত একটা কমিটি গঠন করুন এমন সব গ্রহণযোগ্য ব্যক্তিদের দ্বারা, যারা জনগণের সাথে রেগুলারলি টাচে থাকবে এবং তারা জনগণকে আপডেট করবে আপনাদের প্রতিদিনের কাজ, যে প্রতিদিন আমরা দেশের এই সংস্কার করতেছি, পুলিশ বাহিনীর মধ্যে এই সংস্কারগুলো হচ্ছে। আমার জানা মতে বর্তমানে বাংলাদেশের পুলিশের ঢাকা ডিস্ট্রিক্টের মধ্যে ডিএমপির মধ্যে যারা আওয়ামী ফ্যাসিস্ট সরকারের সময় ছিলেন, যারা খাস দালাল ছিলেন, তাদেরকে সবাইকে সরিয়ে দিয়ে ফ্রেশ যারা বিভিন্ন জেলায় পার্বত্য অঞ্চলগুলোতে সেই সরকারের আমলে বঞ্চিত অবস্থায় ছিলেন তাদেরকে নিয়ে আসা হয়েছে। এই বিষয়টা জনগণের কাছে পৌঁছে দেওয়া হয়নি, জনগণ এই বিষয়ে কিছু জানে না। আপনারা যে পরিবর্তনগুলো করছেন সেটা জনগণের কাছে প্রকাশিত হতে হবে, জনগণের সামনে সেগুলো
জনগণ জানতে পারবে যে বাইরে যে কী কী সংস্কার হচ্ছে, বিচার ব্যবস্থায় কী সংস্কার হচ্ছে, বিচারপতি অপসারণ, নতুন বিচারপতি নিয়োগ, বিচারক নিয়োগ, নতুন বিচার ব্যবস্থা প্রচলন, আইনি ব্যবস্থা, কোন মামলার কী আপডেট, প্রতিটা বিষয়। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এই যে বিপ্লবটা সংঘটিত হয়েছে এটাতে যারা আহত হয়েছেন, নিহত হয়েছেন, তাদেরকে সম্মানটা দেওয়া। আমার খুব অবাক লাগে যে যারা আহত হয়েছেন তারা এখন পর্যন্ত তাদের মৌলিক চিকিৎসার জন্য আন্দোলন করতে হচ্ছে। এতটা খারাপ অবস্থা তো এত মানে মানুষ আশা করেনি। যেটা মানুষের কাছে আপনাদের গ্রহণযোগ্যতা টিকিয়ে রাখার দায়িত্ব আপনাদের, আপনাদেরকে রেসপন্সিবিলিটি দেওয়া হয়েছে একটা। এই রেসপন্সিবিলিটি আপনারা পালন করবেন। অবশ্যই এই রেসপন্সিবিলিটির মধ্যে আমাদের বর্তমান যে সরকার গঠন হয়েছে সেই সরকার আসবে, রাজনৈতিক দলগুলো আসবে এবং বাংলাদেশ আর্মিরও একটা কন্ট্রিবিউশন আছে। বাংলাদেশ আর্মি জনগণের কাছে গ্রহণযোগ্যতা আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত হারায়নি অন্যান্য বাহিনীদের মতো। এবং আশা করি আমাদের বাংলাদেশ আর্মি তাদের দেশের জনগণের কাছে তাদের সম্মান টিকিয়ে রাখবে সবসময়, সে দোয়া করি। এবং বাংলাদেশ সেনাবাহিনীরও এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ অবদান রয়েছে, যেটা অস্বীকার করা যায় না এবং সেগুলোকে মূল্যায়ন করতে হবে। বাংলাদেশের সামরিক বাহিনীকে নিজেদের পায়ে দাঁড় করাতে হবে যেন নিজেদের সার্বভৌমত্বে কোনো রকম আঘাত না আসে। জনগণের সাথে আপনাদের নিজেদের দূরত্ব কমাতে এমন একটা কমিটি গঠন করুন যে কমিটি জনগণের সাথে থাকবে, জনগণের মতকে আপনাদের কাছে এবং আপনাদের কাজকে জনগণের কাছে তুলে ধরবে। এবং জনগণের পছন্দ নয় এমন কাজগুলো করা থেকে বিরত থাকুন। না হলে দিনকে দিন আপনাদের সাথে জনগণের দূরত্ব তৈরি হবে, একটা সময় সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে, আপনারাও হয়ে যাবেন অবাঞ্ছিত। আর যেটা আপনাদের জন্য কখনো সুখকর হবে না। বিশেষ করে যারা এই বিপ্লবে সরাসরি অংশগ্রহণ করেছেন এবং এই বিপ্লবের জন্য যারা নিজেদের জীবনকে পর্যন্ত বাজি রেখেছেন, তাদের জন্য তো অবশ্যই এটা সুখকর নয় যে বিপ্লব শেষে বা অর্ধেক রাস্তায় এসে তারা তাদের নিজেদের সম্মানটা নিজেদের কাজের জন্য হারান। তাই আমাদের সকলের দায়িত্ব, সাধারণ জনগণের দায়িত্ব হচ্ছে নিজেদের ধৈর্য ধরে এই সরকারকে অ্যাকাউন্টেবিলিটির মধ্যে রাখা, প্রয়োজনে সরকারকে জানান দেওয়া যে আমরা এখনও আছি, আমরা এখনও রাজপথ ছাড়িনি। পাশাপাশি রাজনৈতিক দলগুলোর উচিত জনগণের ইচ্ছার বহিঃপ্রকাশ নিজেদের রাজনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে ঘটানো। এমন নয় যে নিজেদের পাওয়ারকে নিজেদের অধিকার মনে করে জনগণের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা, যেটা আওয়ামী ফ্যাসিস্ট সরকার করে এসেছে। আর বর্তমান যারা সরকারে আছেন তারা তাদের ইমেজটাকে আরও ক্লিয়ার করুন জনগণের কাছে, আপনাদের প্রত্যেক কাজকে জনগণের কাছে তুলে ধরার জন্য কমিটি তৈরি করুন এবং জনগণের সাথে আপনাদের রিলেশনকে আরও দ্রুত উন্নত করুন। এবং যারা স্টেক হোল্ডার রয়েছেন, যারা অন্তত মানে গ্রহণযোগ্য স্টেক হোল্ডার, স্যার সলিমুল্লাহ স্যারের মতো, পিনাকি স্যারের মতো এবং যারা রাজনৈতিক স্টেক হোল্ডার, তাদের সাথে আপনাদের রেগুলারলি একটা সম্পর্ক তৈরি রাখুন এবং সেই কমিটিতে তাদেরকে ডাকুন, তাদের উপদেশ এবং পরামর্শ গ্রহণ করুন এবং সেই অনুযায়ী দেশকে পরিচালনা করুন এবং নিজেদের আদর্শকে, নিজেদের কর্মকাণ্ডকে স্বচ্ছতার সাথে জনগণের কাছে প্রকাশ করুন, যেন আপনারা জনগণের কাছে এক গ্রহণযোগ্যতা বাড়িয়ে তুলতে পারেন। এই সরকার যদি জনগণের কাছে গ্রহণযোগ্যতা হারায়, জনগণ এই সরকারকেও উৎখাত করতে চিন্তা করবে না, কারণ এই জনগণের হারানোর কিছু নাই। এখন যদি আল্লাহর রহমতে, আল্লাহর মেহেরবানিতে একজন ভালো শাসক এই রাষ্ট্রে দায়িত্ব গ্রহণ করতে পারেন, যিনি ব্যক্তি থেকে নিজের দেশকে এবং নিজের জনগণকে বেশি প্রাধান্য দেবেন এবং দেশের কথা ভাববেন, সেটাই হবে এই রাষ্ট্রের জন্য চরম সফলতা। আমাদের নিজেদের ভবিষ্যৎকে সিকিউর করার জন্য, নিজেদের ভবিষ্যৎকে নিশ্চিত করার জন্য নিজেদেরকেই পদক্ষেপ নিতে হবে। আর এই পদক্ষেপগুলো নেওয়ার দায়িত্ব বর্তমান সরকারকে জনগণ দিয়েছে। তাই দায়িত্বগুলোকে দায়িত্ব মনে করে পালন করুন, অধিকার মনে করে সেটার সুবিধা গ্রহণ করা থেকে দূরে থাকুন দয়া করে। ভালো থাকবেন। জাযাকাল্লাহ খাইরান।